আজ গিনির বিয়ে। সারা বাড়ি হইচইয়ে একাকার। গিনির মা, মাসি, পিসি সব্বাই ব্যস্ত। বাবা কাকারা অতিথি সামলানো, পুরোহিত মশাইয়ের কাছে বিয়ের যাবতীয় আয়োজন, খাওয়ার টেবিলের দিকটা খেয়াল রাখা, সব মিলিয়ে সে একেবারে রই রই পরিস্থিতি। কিরে, তোদের সাজগোজ হলো? ওদিকে বরযাত্রী যে দোরগোড়ায়। গিনি খুবই শান্ত স্বভাবের মেয়ে। সে এখন কলেজে বিএ ফার্স্ট ইয়ার। বাড়ি থেকে সম্বন্ধ করেই বিয়ে হচ্ছে তার। বিয়ের পর সে তার পড়াশুনো কমপ্লিট করবে এমনটাই কথা হয়ে আছে। কিন্তু মনে মনে সে স্বপ্ন বুনে রেখেছে যে শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে সে মানিয়ে গুছিয়ে সংসার করবে, ভালো বউ হবে, ভালো মা হবে, কাউকে কোনো দিন কোনো অভিযোগ সে করতেই দেবে না। কিরে গিনি, পান পাতাটা মুখ থেকে সরা এবার। পান পাতা সরাতেই অজয়কে দেখল গিনি। বরের সাজে তাকে আজ অন্য রকম লাগছে। একদম মনে হচ্ছে যেন তাকিয়েই থাকি। ছোটবেলায় ঠাম্মি পক্ষীরাজ ঘোড়ায় চড়ে আসবে যেই রাজকুমারের কথা বলতো, একদম সেই রাজকুমারের মতো দেখতে লাগছে অজয়কে। আজ বিয়ে সম্পূর্ণ হয়। বিদায়বেলায় সারা বাড়ির মন খারাপ। গিনির মা, পিসিরা কেউ নিজেদের সামলাতে পারেছে না, যেহেতু বাড়ির একটাই আদরের মেয়ে গিনি। বরকনে গাড়িতে উঠবে এমন সময় ছেলের বাবা বলে ওঠে, বলছি দাদা, বিয়েটা তো হলো, তা আমাদের বাকি টাকাটা? মানে মেয়ের বাবা, হ্যাঁ হ্যাঁ, আপনারা মেয়েকে নিয়ে যান, আমি দিয়ে দেবো। আসলে এত খরচাপাতি, তারপর ছেলের বাইকটা, মানে বুঝতেই পারছেন, কটা মাস সময় দিন, পাঠিয়ে দেবো আমরা। ছেলের বাবা, না না, সে ঠিক আছে, আমি খোঁজ খবর নিচ্ছিলাম আর কি, যতই হোক আপনিও বাবা আর আমিও বাবা। মেয়ে শ্বশুরবাড়ির জন্য রওনা দিলেও বাবার চিন্তা থেকেই যায় কিভাবে বাকি টাকা সে মেটাবে। এদিকে বিয়ের জন্য বাজারে ধার বাকি তার অঢেল। এইভাবেই কেটে যায় 2-3 মাস। একদিন গিনির বাড়িতে কলিং বেলটা বেজে ওঠে ঠিক সকাল 8টায়। দরজা খুলে দেখা যায় গিনি নিজের ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে। তার গালে, হাতে, গলায় কালচে কালচে দাগ। কি হলো গিনি, তোর এমন অবস্থা হলো কি করে? কান্নায় ভেঙে পড়ে গিনি। বলে, আমি আর ওখানে যাব না মা। ওরা আমায় বাঁচতে দেবে না। ওদের সাথে আমি আর থাকতে পারবো না মা। ওরা আমাকে ভীষণ অত্যাচার করেছে সেই প্রথম দিন থেকে। তোমরা চিন্তায় থাকবে, কষ্ট পাবে বলে আমি কিছুই বলিনি। বস বস, আগে শান্ত হ। কি করেছে ওরা তোর সাথে? ওরা বাড়ির সব কাজ আমাকে দিয়ে করায়। সকালে ঘুম থেকে ওঠার পর যতক্ষণ না অবধি সব ঘর মোছা হয়, জল খেতে দেয় না। বলে এটা নাকি ওদের বাড়ির নিয়ম। অজয়ের মা, বোন সব সময় তোমাদের নিয়ে আমাকে বাজে কথা বলে মা। অজয় কিছু বলে না? ও একটা নোংরা ছেলে মা। ওকে যতটা ভালো ভেবেছিলাম মা, ও ততটাই খারাপ। মা বোন যা বলে ও তাই শোনে, আমাকে কথা পর্যন্ত বলতে দেয় না। প্রত্যেক দিন নেশা করে, সোশ্যাল মিডিয়ায় মেয়েদের নোংরা নোংরা মেসেজ করে। আমি আগের দিন বলেছি বলে আমাকে খুব মেরেছে মা। ভেতর থেকে সব শুনে গিনির বাবা বেরিয়ে এসে বললেন, অজয় ফোন করেছিল, ওর সাথে আমার কথা হয়েছে, ও বিকেলে তোকে নিতে আসবে। প্রতিবাদ জানাতে হা হুতাশে চিল্লিয়ে ওঠে গিনি, না, আমি ওখানে আর কিছুতেই যাব না। গিনির মা বলে, সংসারে থাকলে একটু মানিয়ে গুছিয়ে থাকতে হয় মা। মেয়ে মানুষের জীবনে সংসার ছাড়া আর কি আছে বল? আর পুরুষ মানুষের রাগ তো জানিস। তোর বাবার সাথে কি আমার কম অশান্তি? তাই বলে তো আর আমি সংসার ছাড়িনি, তাই না? এইভাবে সারা দিন গিনিকে বোঝানো হয়। বিকেলে অজয় এলে তাকে জামাই আদর করা হয়। গিনি চুপচাপ দরজার কোণে দাঁড়িয়ে সব দেখতে থাকে, শুনতে থাকে। সবার সামনে অজয় ক্ষমা চায় গিনির কাছে।
হাসি মুখে মেয়েকে আবার তার বরের সাথে শ্বশুরবাড়ি পাঠিয়ে গিনির বাবা মা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। 2 সপ্তাহ পর, কই গো গিনির বাবা, ফোনটা বাজছে, ধরো। হ্যালো, কে বলছেন? হাটতলা পুলিশ স্টেশন থেকে বলছি, গায়ত্রী দাস আপনার মেয়ে? হ্যাঁ স্যার, কেন, কিছু হয়েছে? ফোনটা রেখেই ছুটে গিয়ে গিনির বাবা সব গিনির মাকে বলে। তারা দুজনেই রওনা দেয় হাটতলা গ্রামীণ হাসপাতালে। সেখানে গিয়ে দেখে বেডে শুয়ে এক আধপোড়া মানুষ। দেখে মনে হচ্ছে যেন কোনো মহিলা যার মাথার চুল থেকে সর্বাঙ্গ প্রায় পোড়া। পুলিশের কাছে জানা যায় সে হলো গিনি, বাড়ির একমাত্র আদরের মেয়ে। গিনি একটু সুস্থ হলে পুলিশের কাছে তার বয়ানের সবটা জানা যায়। বয়ানে গিনি বলে, আমি সবাইকে চা দিয়ে নিজের ঘরে পড়তে বসেছিলাম। তখন আমার ননদ হঠাৎ চেঁচামেচি শুরু করে দেয় যে আমি নাকি তাকে চোর বদনাম দিয়েছি। এই নিয়ে আমার শাশুড়ি আমাকে খারাপ খারাপ ভাষায় গালিগালাজ করতে থাকে। তখনই অজয় বাড়ি ঢোকে। সব শুনে ও আমার ওপর চড়াও হয়। আমি আর থাকতে না পেরে সবার সামনে ওর ফোনে মেয়েদের সাথে চ্যাট, ভিডিও কল, ফুর্তি মারার কথা সবাইকে বলে দিই। আমার শ্বশুর তখন বলে, এসব নাকি আমারই দোষ। হঠাৎ করে আমার ননদ তখন আমার চুলের মুঠি ধরে দেওয়ালে ঠুকতে থাকে, ছুঁড়ে ফেলে দেয় আমায় খাটে। আমার শ্বশুর বলে, মার মার ওই হারামজাদিকে, ওর বাপ টাকা দেবে বলে শালা এখনও দেয়নি। তারপর আমার শাশুড়ি অজয়কে বলে, যা সিলিন্ডারটা খুলে নিয়ে আয়। ননদ বলে, না দাদা, ঠাকুর ঘরে কেরোসিন আছে, ওটা নিয়ে আয়। তারপর আমার আর কিচ্ছু মনে নেই, কিচ্ছু না। বয়ান শেষে শুধু একটা প্রশ্ন গিনি করেছিল, আমি 1 মাসের অন্তঃসত্ত্বা ছিলাম স্যার, ওর কিছু হয়নি তো স্যার, ওর কিছু হয়নি তো? বলতে বলতেই গিনি আবার জ্ঞান হারিয়ে ফেলে। গিনির মতো অনেক নিরীহ সরল মেয়ে আছে যাদের নরম পেয়ে আঘাতের পর আঘাত দেয় সমাজের কিছু নরপিশাচরা। আর সে সমস্ত নরপিশাচরা ভালো ভদ্রলোক সেজেই আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়। তাই বর্তমানে সব বাবা মার উচিত আগে তার মেয়েকে আর্থিক ও মানসিক দিক থেকে স্বাধীন হওয়ার গুরুত্ব বোঝানো। না হলে গিনির মতোই অনেক কোমল প্রাণ এরূপ অকালে বলি হয়ে যায়। কলমে সুচিস্মিতা সাহা, কণ্ঠে রুনা।